প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করেছি একদম ঘুম থেকে উঠেই, নাস্তা করার আগেই। আর সকাল থেকে ব্লগটা শুরু করলে কেমন জানি একটু ভালো, ভালো ফিল হয় আর সব কিছু ম্যানেজ করা যায়। আর এই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসছি কিচেনে, অর্থাৎ আজকে ভাবলাম একটু পরোটা করি তাই। আর কারা, কারা আমার মতো পরোটা এভাবে ছুরি দিয়ে কাটতে পছন্দ করেন? আসলে আমি বেলার আগে দিয়ে ছুরি দিয়ে কেটে নিতে আমার কাছে বেশ ভালো লাগে। এতে করে আমার পরিমাপটা যেন সমান মনে হয়। আর হাত দিয়ে নিলে কেমন জানি ছোট বড় হয়ে যায়, সেজন্য আমি ছুরি দিয়েই কেটে নিই সবসময়। আর এই তো পরোটাগুলো আমি বেলে নিচ্ছিলাম। অর্থাৎ যে সাইজের হবে সেই সাইজের, অর্থাৎ ছোট, ছোট করে বেশি বড় করছি না। এই তো আমার পরোটা বেলা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখন পরোটাগুলো আমি ভাজা করার জন্য তেল গরম করতে দিয়েছি। আর এক, এক করে পরোটাগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। আর এখন পরোটাগুলো আমি ভাজা, ভাজা করে নিব। যারা, যারা ফুলকো, ফুলকো পরোটা খেতে পছন্দ করেন তারা আমার এই টেকনিকটা ফলো করতে পারেন। আর এভাবে পরোটাগুলো ভাজা করলে কিন্তু খুবই ফুলকো হবে মাশাআল্লাহ, দেখবেন। এই তো আমার পরোটাগুলো মাশাআল্লাহ ফুলকো হয়েছে। আর এভাবে করে পরোটাগুলো ভাজা করলে খেতেও কিন্তু অনেক মজা লাগে। আমার কিন্তু অনেক সময় হয় না যে কিছুক্ষণ মাখিয়ে ডোটাকে রেখে দিব। আমি কিন্তু সাথে, সাথে কিন্তু পরোটাগুলো অর্থাৎ ভাজা করে নিই। বেলার পরে আমি ডোগুলাকে মাখিয়ে কিছুক্ষণ রাখবো, ওই সময়টুকু আমার হয় না, যেহেতু আমি ঘুম থেকে একটু লেট করেই উঠি। আর এই তো একটা পরোটা আমার হয়ে গেছে, আমি আরেকটা পরোটা দিয়ে দিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি খুবই অল্প পরিমাণ তেলে কিন্তু পরোটাগুলো ভাজতেছিলাম। এভাবে পরোটাগুলো ভাজলে কিন্তু তেলের পরিমাণটা অল্প লাগে, আর বাকি যে তেলগুলো অপচয় হয় সেগুলো হবে না। আর তেলের গায়ে যে ময়লাগুলো থাকে সেগুলো যদি আপনি টিস্যু পেপার দিয়ে পরোটা ভাজার পর ছেঁকে নেন, একদম নতুন তেলের মতো হয়ে যাবে। সেটা কিন্তু আপনি অন্য কোনো তরকারি বলেন, মাছ বলেন সেগুলাতে ইউজ করতে পারবেন। এতে করে আপনার তেলটাও আর অপচয় হবে না। আমি সবসময় এমনটাই করি। অর্থাৎ পরোটা বলেন, লুচি বলেন, ভাজার পরে যে কালো যে তেলগুলো থাকে সেগুলা কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিই। এতে করে তেলগুলো একদম নতুনের মতো হয়ে যায়। আর এই তো আমার পরোটাগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। আর খুবই সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন সবগুলো পরোটা মাশাআল্লাহ ফুলকো, ফুলকো হয়েছে। অলমোস্ট ডান সকালের নাস্তা। আর এখন আমি নাস্তা করার জন্য আমার যে পরোটাটা একদম ছোট করে বানিয়েছি সেই পরোটাটা নিয়ে নিব। আমি আমার জন্য পরিমাপে একটু ছোট করে একটা পরোটা বানাই প্রতিদিন। যেহেতু পরোটা আমি অর্ধেক খাই, তার চাইতে বরং একটু ছোট করে পরোটা বানালে সেটা আমার হয়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন আমার পরোটার সাইজটা। আর এই পরোটাটাই আমি খাবো। বিসমিল্লাহ বলে আমি খাওয়াটা শুরু করলাম, সকালের প্রথম নাস্তা। আর আমরা সকালে উঠেই কিন্তু যারা গৃহিণী আছি তারা রুটি বা পরোটা বানাতে কিন্তু ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু যারা রুটি পরোটা বানাতে ব্যস্ত হয়ে পড়েন খালি মুখে কিন্তু বানাবেন না। হালকা একটু অর্থাৎ ফ্রেশ হয়ে পানি মুখে দিবেন, তারপর আপনি আপনার কাজ করবেন। আর যারা বিভিন্ন অর্থাৎ ডায়েট কন্ট্রোল করেন তারা তো বিভিন্ন জিনিস খাবেন। আর আমরা তো ডায়েট কন্ট্রোল যারা করি না তারা হালকা একটু পানি খাবেন। এতে করে আপনার সারাদিনের যে ঘুমটা অর্থাৎ সারা রাতের সেই ঘুমটার পরে সকালে যখন আমরা খালি পেটে উঠে সাথে, সাথে নাস্তা করি, এতে কিন্তু আমাদের অর্থাৎ চা বলেন, পরোটা বলেন, এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই নাস্তা করার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অর্থাৎ ব্রাশ করে হালকা একটু পানি খেয়ে নিবেন। এতে করে আপনি চা পরোটা পরে যা খান না কেন আর কোনো সমস্যা হবে না। আর এই তো আমি আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার পরোটাটা শেষ করে নিয়েছি। আর এখন চাটাও খেয়ে নিব। আর এই সময় একটু বাইরের দৃশ্যটা দেখার অর্থাৎ সময় হয় আর কি। এরপরে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায় আর বাইরের দৃশ্যটা দেখার সময় হয় না। আর এই তো আপনাদের ভাই এখন অর্থাৎ চলে আসছে নিচ থেকে, ও চুল কাটতে গিয়েছিল। আসার সময় আমাদের জন্য ঝাল নাস্তা নিয়ে আসছে। আর এই তো এখানে জিলাপি নিয়ে আসছে। জিলাপি মূলত আমি খাবো না, জিলাপি মূলত জিলানের জন্য আনছে। আর ৪ টা সিঙ্গারা আনছে। আর এগুলো ছিল ১০ টার নাস্তা। আর ১০ টার দিকে আমি তেমন একটা নাস্তা করি নাই বললেই চলে। হয়তো আপনার ভাইয়ার ক্ষুধা লেগেছে, সে এনেছে তার জন্য। আর এই তো সকালের নাস্তা এখন ওদেরকে দিয়ে দিব। আর এই এখন শাক নিয়ে আসছে আসার সময়। আর শাকগুলো ছিল কলমি শাক। আর কলমি শাক খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর এখন শাকগুলো আমি বেছে নিব এক, এক করে। তো ওকে বলছিলাম, "এত লেট করে শাক আনলে কেন?" সে বলল, "খুবই
সুন্দর লাগছিল শাকগুলো, সেজন্য নিয়ে আসছি। আসলে লেট করে শাক আনলে সেগুলো বেছে পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়, যেহেতু একা মানুষ সেজন্য। আর এটা আমি বেছে নিয়েছি, আর এখন শাকগুলাকে আমি কুচি কুচি করে কেটে নিব। অনেকে শাকগুলাকে বড় বড় করে কাটে, কিন্তু আমার কাছে শাকগুলাকে কুচি কুচি করে কাটলে খেতেও কেমন যেন সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে। আর এই তো আমি শাকগুলা কেটে নিচ্ছিলাম। আজকে কলমি শাক ভাজা হবে, আর আলু দিয়ে মাছ রান্না হবে। সিম্পল মধ্যবিত্ত পরিবারের যা হয় আর কি। সবসময় আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা সবসময় চেষ্টা করি ছেলেমেয়েদেরকে সবসময় আমিষের চাহিদা পূরণ করতে, অর্থাৎ আমাদের সামর্থ্য অনুযায়ী। আর এই তো শাকগুলা বেছে নিয়েছি, আর এদিকে মাছটাও কিন্তু ধুয়ে নিয়েছি। আর মাছটা কিন্তু হলুদ লবণ দিয়ে দিব এখন। হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভাজা করব। আর এই মাছটা কিন্তু ভাজা করে আমি আলু দিয়ে রান্না করব। একসাথে ২ টা তরকারি হয়ে যাবে। আলাদা আলাদা তরকারি রান্না করার চাইতে আমার মনে হয় কি একসাথে ২ টা তরকারি রান্না করে ফেললেই ভালো, এতে সময়ও কম লাগে। আর আপনার খেতেও কিন্তু অনেক মজা লাগে। মাছ দিয়ে আলু খেতে যারা পছন্দ করেন তারা তো জানেনই, খুবই মজাদার একটা খাবার। আর যারা মাছ দিয়ে আলু খেতে পছন্দ করেন না তারা এভাবে এই রেসিপিটা ফলো করতে পারেন। প্রথমে মাছটা আমি কিন্তু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই তো এখানে শাকগুলাও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শাকগুলো এখন ভাজতে চলে যাব। আর এই তো শাকগুলো এখন ভাজার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি। শাকের মজাই কিন্তু পেঁয়াজ কুচি। কারা কারা এটা মনে করেন, আমার কাছে তো এটাই মনে হয়। আর এই তো শুকনা মরিচ আমি কিন্তু ভাজা করে দিব না, শুকনা মরিচ আমি কিন্তু এভাবে করে কেটে কেটে দিব। কারা কারা আমার মতো এভাবে টেকনিক ফলো করেন। এখন আবার শুকনা মরিচ ভাজবো, দেন আবার কিছু সময় লাগবে। সেটা করার চাইতে আমি এভাবে কাঁচি দিয়ে শুকনা মরিচগুলোকে কেটে দিই। আমার কাছে মনে হয় এতে সংক্ষেপে খুবই সময়ও অল্প লাগে। আর এতে করে শুকনা মরিচগুলো দেখতেও কিন্তু শাকের সাথে বেশ ভালো লাগে। এই যে দেখেন খুবই কুচি কুচি করে নিয়েছি আমি শুকনা মরিচগুলোকে। আর এই তো এখন শুকনা মরিচ, পেঁয়াজ অর্থাৎ রসুন কুচি সবগুলাকে আমি ভালোভাবে ভাজা করে নিব। আর এভাবে করে কিন্তু আমি তেলের সাথে পেঁয়াজ কুচি ভাজা করার পরে শাকগুলাকে দিয়ে দিব। আর ভালো করে ভাজা করার পরে সুন্দর একটা যে স্মেল আসে, এই স্মেলটাই তো আমাদের অর্থাৎ শাকের মূল উপাদান। আর এই তো শাকগুলো আমি এক এক করে সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন শাকগুলাকে আমি সুন্দর করে অর্থাৎ পেঁয়াজ কুচির সাথে মিক্স করে নিব। এ পর্যায়ে সুন্দর করে মিক্স করে নেবেন। এতে করে শাক থেকে যে সুন্দর একটা ফ্লেভার আসে সেটা আসবে। আর খেতেও কিন্তু খুবই মজা লাগে। আর যারা শাক পছন্দ করেন তারা তো জানেন। আর এই দেখেন কতগুলো পরিমাণে শাক ছিল আর কত পরিমাণে হয়ে গেছে। একদম অল্প পরিমাণে হয়ে যায়। শাকের কথা আর কি বলবো, নাই বললাম। শাক যত বেশি পরিমাণে হোক না কেন, যখন সেটা ভাজা করবেন সেটা কিন্তু একেবারে চুপসে যায়, খুবই অল্প পরিমাণে হয়ে যায়। এই কলমি শাকটা কিন্তু আমি সবসময় এভাবেই কিন্তু ভাজা করি। এভাবে ভাজা করলে কলমি শাকটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা এইভাবে ভাজা করেন না একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে। আর এই তো যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো এখন আমি এক এক করে ভাজা করে নিব। আর মাছগুলো তো দেখতে পেয়েছেন হলুদ লবণ দিয়ে আমি কিছুক্ষণ আগে মাখিয়ে রেখেছিলাম। আর ফাইনালি এখন আমি ভাজা করতে চলে আসছি। আর যারা অর্থাৎ মাছ দিয়ে আলু পছন্দ করেন না তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই অসাধারণ লাগে। আমি প্রথমে মাছগুলোকে ভাজা করে নিচ্ছিলাম, আর এক এক করে এখন মাছগুলোকে আমি উল্টে দিব। এভাবে মাছগুলো ভাজা করে আলুর সাথে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা আলু প্রেমী, যারা আলু পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে আমি জানি। আর যারা পছন্দ করেন না তাদের কথা হচ্ছে ভিন্ন কথা। আর এই তো আমাদের ঘরে যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু সবসময় আলু রান্না করতে হয়, যেহেতু বাচ্চারা আলু পছন্দ করে সেই জন্য তাদের কথা মাথায় রেখে হলেও কিন্তু আমাদের একটা হলেও আলু তরকারির সাথে দিয়ে রান্না করতে হয়। আর এই তো মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। আর এখন এক এক করে আমি সবগুলা মাছ অর্থাৎ নামিয়ে নিব, যেহেতু মাছগুলো আমার প্রপার কুক হয়ে গেছে সেজন্য। আর এই তো ফাইনালি আমি মাছগুলোকে আমি এক এক করে নামিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার মাছগুলো ভাজা শেষ সেজন্য। আর এই মাছটা ভাজা করে রান্না করলে মজা লাগে, আর কাঁচা রান্না করলে তেমন একটা আমার কাছে ভালো লাগে না।
তবে এই মাছটা যারা খান তারা তো পছন্দ করেনই, যারা খান না তাদের উদ্দেশ্যে বলতেছি। যদি এই মাছটা খান তাহলে ভাজা করেই খাওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে খুবই মজা লাগে। এই তো আমার মাছ ভাজা কমপ্লিট, আর এখন চলে আসছি আমি মাছ দিয়ে যে আলুটা রান্না করব সেই তরকারিটা রান্না করার জন্য। আর এই তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখন হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, এক এক করে মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিব। ফাইনালি লবণও অ্যাড করে দিব। আর এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আর মশলার পরিমাণটা একটু কম দিতে হবে, যেহেতু আমি মাছটা ভাজা করার সময় হলুদের গুঁড়া, মশলার গুঁড়া দিয়েছি সেজন্য। আর এই তরকারিটা একটু হালকা হালকা হলেই মজা লাগে, এতে করে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই তো ফাইনালি পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, আর এভাবে কষিয়ে রান্না করলে তো খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এখন আমি আলুগুলা দিয়ে দিব, যেহেতু মাছগুলো আমার অর্থাৎ 50% হয়ে গেছে, মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য এখন আমি আলুগুলাই আগে রান্না করে নিব। আর এই তো সমস্ত আলু আমি এক এক করে দিয়ে দিচ্ছিলাম, আর এখন মশলার সাথে আলুগুলাকে ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে আপনি চাইলে আলুগুলাকে এভাবেই রান্না করে খেতে পারবেন, এতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। যেহেতু যে মাছগুলা ভাজা করেছি সে মাছের তেলে কিন্তু আমি আলুগুলা রান্না করতেছি, এতে করে খুবই সুন্দর একটা মজাদার ফ্লেভারও আসতেছিল। যারা এভাবে রান্না করেন তারা তো জানেনই, আর যারা এভাবে রান্না করেন না তারা এভাবে মাছের তেলগুলো ফেলে না দিয়ে পরিষ্কার করে সেটা দিয়ে রান্না করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই তো আমি আলুগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখন আরও সুন্দর করে একটু ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো আমি ঝোল অ্যাড করে দিব, অর্থাৎ যে পরিমাণে আমরা ঝোল খাবো সে পরিমাণে একটু বেশি পরিমাণে ঝোল অ্যাড করতে হবে, কারণ আমি এখানে মাছগুলা দিব, সেজন্য মাছ দেওয়ার জন্য একটু জায়গা রাখতে হবে, সেজন্য একটু বেশি পরিমাণে ঝোল দেবেন, দেখবেন ঝোলটা পরে কিন্তু আলুর সাথে টেনে যাবে, এতে কোনো টেনশন করার দরকার নেই। আর এই তো দেখতে পাচ্ছেন আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ঝোলটা টেনে যাবে সেজন্য। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর ফাইনালি রান্না করা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি যে ফাইনালি যে মাছগুলো আমি অর্থাৎ ভাজা করে রেখেছি সে মাছগুলো এক এক করে দিয়ে দিব। আর এই তো ফাইনালি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছিলাম। আর এভাবে কিন্তু যখন মাছগুলা দেবেন এরপরে বেশিক্ষণ লাগবে না আপনার তরকারিটা হতে, যেহেতু আমাদের মাছটাও ভাজা করা, আলুটাও হয়ে গেছে, সেহেতু আমাদের তরকারিটা হতে কিন্তু তেমন সময় লাগবে না। যারা স্কুলে যান বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করেন তারা কিন্তু খুবই ইজিভাবে এভাবে এই তরকারিটা ফলো করতে পারেন। আর এই তো ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। এই তো ফাইনালি আমার মাছ দিয়ে আলুর তরকারি হয়ে গেছে। আর এখন ফাইনালি উপর দিয়ে আমি একটু অর্থাৎ গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিব, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর এমনটা করে এই তরকারিটা ট্রাই করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর ফাইনালি আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর চলেন আজকে আমি কি কি রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই তো আমার দুপুরের রান্না মাছ দিয়ে আলু, মাশাল্লাহ দেখতে যেমন চমৎকার হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, খুবই ঝালঝাল একটা ফ্লেভার আসছিল, আর খুবই সুন্দর একটা স্মেলও আসতেছিল, যেহেতু গরম মশলার গুঁড়া অ্যাড করেছি সেজন্য। আর এই তো এইদিকে আমার শাক ভাজা, এই তো শাক ভাজাও রেডি হয়ে গেছে। আর অলমোস্ট আজকের মতো রান্নাবান্না এখানেই কমপ্লিট। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।